এখানে বলেছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে একটা আয়তক্ষেত্র বলা হয়েছে এবং তার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে, তাই না? একটা আয়তক্ষেত্র একটা আঁকিনি, ছবি না আঁকালেও অঙ্ক হবে, অসুবিধা নেই, কিন্তু ছবি আঁকালে বুঝতে সুবিধা হয়, সেই জন্য ছবিটা আঁকানো। কেউ যদি ছবি ছাড়াই কেউ যদি অঙ্ক পারে, সে অবশ্যই ছবি ছাড়াইও করবে, অসুবিধা নেই। নীলকালিনী। আচ্ছা, এরকম একটা নিলাম আয়তক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, অন্যভাবে নিই, চলো, দরকার নেই দরকার নেই। কি এখানে নিলাম আয়তক্ষেত্রটা, তাহলে ভালো হবে, একটু আমার সুবিধা হবে ছবিটা আঁকাতে। তো একটা আয়তক্ষেত্র নিলাম যার দৈর্ঘ্যটা শুধুমাত্র দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার, মানে এই দিকের মাপটা দেওয়া আছে 40, এই দিকের মাপটা দেওয়া আছে 40। এই লম্বা মাপটা দৈর্ঘ্য আমরা জানি, সেই মাপটা 40 দেওয়া আছে, তার মানে এই দিকের মাপটা লম্বা মাপটা 40ই হবে। এবং ছোট যে মাপটা আছে সেটা দেওয়া নেই, ভালো কথা। এবার বলেছে তার কর্ণ নিশ্চয়ই এই বরাবর নয়তো এই বরাবর, দুটো কর্ণ আছে, যে কোনো একটা আঁকাই নিলেই হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এই দিকের কর্ণটা আঁকাই। এই যে একটা কর্ণ হবে, এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকানো আছে বা আঁকাতে হবে, তার আবার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে মোটামুটি বর্গক্ষেত্রটা দেখতে এরকম হবে। বর্গক্ষেত্র মানে হচ্ছে যে কর্ণের যে মাপটা আমরা পেলাম, এই যে কর্ণের মাপটা, প্রত্যেকটা বাহুই এই কর্ণের মাপের সমান হবে। তো খানিকটা এরকম হবে, প্রত্যেকটা মাপ সমান। যদি এইটা 10 সেন্টিমিটার হয়, কর্ণটা আমি জানি না কত হবে, 50 হতে পারে। 50 যদি হয়, এটাও 50 হবে, এটাও 50 হবে, এটাও 50 হবে, যেহেতু এটা বর্গক্ষেত্র। ভালো। তো আবার এই বর্গক্ষেত্রের আবার ক্ষেত্রফলটা বার করতে বলেছে, আমরা বার করব। আগে আমরা হিসাব করে দেখব যে আয়তক্ষেত্রের প্রস্থটা কত, কারণ এই মাপটা বার করতে গেলে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে গেলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাকে আগে থেকে জেনে জেনে থাকতে হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আবার হচ্ছে এই আয়তক্ষেত্রের কর্ণ। তো কর্ণের মাপ বার করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ লাগবে। এখন দৈর্ঘ্যটা তো 40 দেওয়া আছে, কিন্তু প্রস্থ দেওয়া নেই। প্রস্থ এই যে এই মাপটা দেওয়া নেই, তাহলে ধরে নেব আমরা প্রস্থ এক্স। ধরি আয়তক্ষেত্রের প্রস্থ, আচ্ছা পয়ের উপর না মাত্রা হয় না, আমার পড়ে গেছে দাগ, অসুবিধা নেই। প্রস্থ ইজিক্যাল টু এক্স সেন্টিমিটার। আচ্ছা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 40, তাহলে আমরা প্রস্থটাকে ধরছি, এই মাপটাকে ধরছি এক্স। তাহলে আমাকে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা 40 এবং প্রস্থটা এক্স, তাহলে 40 গুণ এক্স, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এটা হবে বর্গ সেন্টিমিটার। এইবার এই যে ক্ষেত্রফলটা আমি বার করলাম, এই ক্ষেত্রফলটা আবার কোশ্চেনে দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার, মানে এই আয়তক্ষেত্রের যে জমি, এই জমিটার ক্ষেত্রফল ভিতরকার জায়গা হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। আর আমি ক্ষেত্রফল সূত্র অনুসারে বার করলাম যে 40x। অতএব শর্তানুসারে কী হবে? 40 ইন্টু এক্স ইজিক্যাল টু 1200। কোশ্চেন এটা দেওয়া আছে, এখান থেকে এক্স ইজিক্যাল টু 1200/40, শূন্য শূন্য কাটবে, 4 3 12 30, বা এখান থেকে এক্স ইজিক্যাল টু পাওয়া যায় 30। এক্সের ভ্যালু কী পাওয়া গেল? 30। এক্সটা কী ছিল? প্রস্থ। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান 30 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সমান 30 সেন্টিমিটার। এইবার যদি আমি দৈর্ঘ্য প্রস্থ আমার জানা হয়ে যায়, তাহলে আমি অবশ্যই সুন্দরভাবে কর্ণের ফর্মুলা ব্যবহার করে কর্ণের মাপটা আমরা বার করে নিতে পারবো।
অতএব আয়তক্ষেত্রে কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য, অতএব কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ আয়তক্ষেত্রে, অবশ্যই আয়তক্ষেত্র লিখতে হবে। আয়ত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আগের ভিডিওগুলোতে আমি ওখানে আলোচনা করেছিলাম যে কীভাবে সূত্রগুলো আসে না আসে, ওখানে সব ডিটেলসে দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য সমান কী হবে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্যটা কত 40, তাহলে 40 স্কোয়ার হবে ভিতরে, প্লাস প্রস্থ কত 30, তাহলে 30 স্কোয়ার সমান তাহলে কত হবে রুট ওভার, এটা স্কোয়ার করলে হবে 1600 প্লাস 900 সমান, এটা সেমি হবে, সেমি আমি দাগ দিই পরে এই জায়গাগুলোতে লিখছি, ইজিক্যাল টু কত হবে রুট ওভার, এটা যোগ করলে কত হবে 2500 ইজিক্যাল টু 50, রুট ওভার 2500 সমান কত হবে 50 হবে। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার পেলাম। এইবার এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে আবার এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। সমান কত হবে এই 50 সেন্টিমিটার। অতএব এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর স্কোয়ার, এত বর্গ একক যা থাকবে, একক সেন্টিমিটার আছে তাই সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার, তাহলে স্কোয়ার করে দিলে হবে কত 2500 বর্গ সেমি। কমপ্লিট উত্তর, শেষে সুন্দর করে উত্তর লিখে দিলে হবে। এখন আমরা 7 অঙ্কটার দিকে তাকাবো। রেহানাদের আয়তকার একটা বাগান আছে যার দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং প্রস্থ 12 মিটার, 14 মিটার এবং 12 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হলে রাস্তাটি কত চওড়া সেটা আমাদের হিসাব করতে হবে। মানে ছবিটা কেমন হবে, একটা আয়তকার বাগান আছে, একটা আয়তকার বাগান এরকম দেখতে হয়, বা একটু এদিকে নিয়ে চলো, আয়তকার বাগান হলো, একটা কালার নিয়ে নিই, কালার চুজ করে নিলাম, না কালার এই তো কালার নেওয়া যাবে না, হ্যাঁ এই কালার নিলেও হচ্ছে না, কাজ নীল কালার নিই। তো আয়তকার একটা এই বাগান যার দৈর্ঘ্যটা কত 14, এই মাপটা বলেছে 14, লম্বা মাপটা 14 এবং ছোট মাপটা 12। দেখ ছবিটা অনেক পার্থক্য হয়ে গেছে, এত পার্থক্য হবে না, তারপরেও ধরে নাও এটা 14 এটা 12। বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা আছে। তো যদি আমি মনে করি একটা চওড়া রাস্তা, যদি মনে করি কল্পনা করি এরকম রাস্তা হতেই পারে, এরকম ভিতরের দিকে বলেছে, তার মানে এরকমভাবে একটা রাস্তা থাকবে, এরকম ভিতরে এরকম একটা রাস্তা থাকবে। তো এরকম একটা চওড়া রাস্তা থাকবে, সেই রাস্তা তৈরি করতে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়েছে। তাহলে এখান থেকে আমরা সহজে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা বার করে নিতে পারবো। আর কোশ্চেনে বলেছে রাস্তাটা কতটুকু চওড়া ছিল। আচ্ছা আমরা এক কাজ করি, প্রথমেই ধরে নিই রাস্তাটা চওড়া বার করতে বলেছে আমাদেরকে, আমরা প্রথমে ধরে নেবো রাস্তাটা x মিটার চওড়া ছিল। ধরে নিই, ধরি রাস্তাটি x মিটার চওড়া ছিল। যদি x মিটার চওড়া থাকে
আচ্ছা, আগে আহ, ওই আয়তকার বাগানের বাইরের দিকের মোট দৈর্ঘ্য কত? কোশ্চেনে বলা আছে বাগানের বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 14 মিটার, প্রস্থ বলেছে 12 মিটার। আমাকে বলো বাগানের ক্ষেত্রফল কত হবে। অতএব বাগানের ক্ষেত্রফল, নর্মালে বাগানের ক্ষেত্রফল যদি এইটা দৈর্ঘ্য হয়, এইটা প্রস্থ হয় এবং এই লম্বাটা দৈর্ঘ্য হয়, তাহলে ভেতরকার জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের। তাহলে 14 × 12 বর্গমিটার, এটা গুণ করলে 168 বর্গমিটার। 168 বর্গমিটার। এইবার আমরা হিসাব করব ভেতরে যে কি কি হচ্ছে না হচ্ছে। তো এখন ভেতরের দিকে একটা চওড়া রাস্তা আছে যেটা হচ্ছে x মিটার। যদি এটা x মিটার হয়, এইটুকু যদি x মিটার হয়, তাহলে এইদিকেও নিশ্চয়ই x মিটার বাদ যাবে। তাহলে আমার কথা হচ্ছে যদি এই টোটাল মাপটা এখান থেকে এই মাপটা যদি 12 মিটার হয়, তাহলে ভিতরে এই যে রাস্তা বাদে জমির যে প্রস্থটা কত হবে, এখান থেকে এই মাপটুকু কত হবে। টোটাল যদি থাকতো তাহলে এটা হতো 12, এটা যদি 12 হয় তাহলে এই টোটালটা 12 হবে। কিন্তু যেহেতু এই অংশটুকু বাদ যাচ্ছে, এখানে এই অংশ বাদ যাচ্ছে, এটা কতটুকু চওড়া বলেছে x মিটার, তাহলে এখানেও x বাদ যাবে, এইদিকেও তো x বাদ যাবে। তাহলে তখন এই যে মাপটা প্রস্থটা রাস্তা বাদে, ভেতরের দিকে রাস্তা বাদ দিলে এর যে প্রস্থটা কত হয়ে যাবে, 2 কমে যাবে, সরি 2x কমে যাবে। এইদিকে x কমে যাবে, এইদিকে x কমে যাবে। তাহলে আমি এখানে লিখি রাস্তা বাদে জমির প্রস্থ ইজ ইকাল টু, আগে ছিল 12, এটা প্রস্থ ছিল, এই টোটাল মাপটা প্রস্থ ছিল। এখন প্রস্থ রাস্তা বাদ দিলে, রাস্তা যদি বাদ দিই তাহলে ভিতরের দিকে এই প্রস্থটা কত হবে, কমে যাবে নিশ্চয়ই। আগে ছিল 12, কমে যাবে। কী কমে যাবে? এই যে যতটা রাস্তা চওড়া, এইদিকে রাস্তা চওড়া আছে, এইদিকে রাস্তা চওড়া আছে, এই চওড়াটুকু আর এই চওড়াটুকু কমে যাবে। অ্যাকচুয়ালি এই অংশটুকু আর এই অংশটুকু বাদ যাচ্ছে, তাহলে দুই দিক থেকে এক্স বাদ যাচ্ছে, মানে দুবার এক্স বাদ যাচ্ছে, তেমন 2x বাদ, এত মিটার হবে। আর রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত হবে? একই রকমভাবে দৈর্ঘ্যটা হচ্ছে 14, যদি রাস্তা সমেত বলে তাহলে এতটা দৈর্ঘ্য সম্পূর্ণটাই। এই রাস্তা বাদ দিলে এই দিকে রাস্তা যতটুকু চড়ো সেটা বাদ যাচ্ছে, এই দিকেও ঠিক ততটুকুই বাদ যাচ্ছে। এই দিকেও এক্স বাদ যাবে, এই দিকেও এক্স বাদ যাবে, তাহলে টোটাল ছিল 14। এই দিক থেকে এক্স, এই অংশটুকু বাদ, একবার এক্স বাদ যাবে। আর এই অংশ থেকে এক্স বাদ দিলে দুবার এক্স বাদ যাবে, তার মানে 2x বাদ, একবার লিখে দিলাম এত মিটার। এখন রাস্তা বাদে জমির ক্ষেত্রফল মানে বাগানের ক্ষেত্রফল কী হবে? 12 - 2x ইন্টু 14 - 2x, এত বর্গমিটার। আচ্ছা, কোশ্চেনে আর কি বলেছে? এটা হচ্ছে জমির ক্ষেত্রফল, শুধুমাত্র জমির ক্ষেত্রফল। তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কী হবে? শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল, আচ্ছা প্রথমে যে হিসাব করছিলাম জমির ক্ষেত্রফল, মানে জমির ক্ষেত্রফল মানে সবটাই ভিতরে নীল বর্ডারের ভিতরে যা আছে সবটার ক্ষেত্রফল হচ্ছে এটা 168। আর এখন যেটা আমি বার করলাম জমির ক্ষেত্রফল কোনটা, এই রাস্তা বাদে, এই চারধারে যে রাস্তা আছে রাস্তাটা বাদ দিলে এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল হচ্ছে এটা। শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কি এটা হবে না? 168 ছিল টোটাল ক্ষেত্রফল। সেখান থেকে যদি আমি এই রাস্তা সেখান থেকে যদি আমি এই ভেতরে এই ফাঁকা জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে দাগ দাগ এই রাস্তাটা পড়ে থাকবে। টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি ভেতর জায়গাটা বাদ দিয়ে দিই, ভেতর জায়গাটা কত? 12 - 2x ইন্টু 14 - 2x, এটা বাদ, এত বর্গ সেন্টিমিটার, বর্গমিটার। তাহলে এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এইবার একটা কন্ডিশন দেওয়া আছে, বলেছে প্রত্যেক বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হয়। মোট কত টাকা খরচ হয়? 1380 টাকা খরচ হয়। তাহলে এখান থেকে আমরা সহজেই রাস্তার ক্ষেত্রফলটা বার করে নিতে পারবো। কীরকমভাবে? দেখো,
আচ্ছা একটা কাজ করি। আচ্ছা আমার আমার এই কথাটা মন দিয়ে শোনো। প্রত্যেক বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট 1380 টাকা খরচ হচ্ছে। তাহলে আমি কথাটা কি বলতে পারি, 20 টাকা খরচ হয় মানে রাস্তা তৈরিতে হুম রাস্তা তৈরিতে 20 টাকা হিসাবে, আচ্ছা 20 টাকা খরচ হয় 1 বর্গমিটারে। অতএব রাস্তা তৈরিতে 1 টাকা খরচ হয় কত বর্গমিটারে, 1/20 এত বর্গমিটারের খরচ হয়। এবার রাস্তা তৈরিতে মোট খরচ হচ্ছে 1380 টাকা। এই টাকা খরচ হবে ঐকিক নিয়ম অনুযায়ী, 1380 উপরে যাবে আর নিচে 20 থাকবে, 0 0 কেটে যাবে। এটা কাটলে কত হবে, এটা কাটলে হবে 68। 68, 68 না, 68 না, তবে 69 হবে, 69, 6×12, হ্যাঁ 69। তাহলে 69 বর্গমিটার। এটা কি রাস্তা তৈরিতে এত খরচ হচ্ছে, মানে রাস্তা তৈরিতে মোট খরচ হয় 1380 টাকা টোটাল রাস্তাটা তৈরি করতে। তার মানে কি রাস্তাটার ক্ষেত্রফল 69 বর্গমিটার, মোট খরচ হচ্ছে 1380 টাকা। 1380 টাকা খরচ হয় মোট কত ক্ষেত্রফলের উপরে, 69 বর্গমিটার ক্ষেত্রফলের উপরে। তার মানে এটা অ্যাকচুয়ালি ওই রাস্তাটারই ক্ষেত্রফল। এখন এর আগে আমি রাস্তাটার ক্ষেত্রফল বার করে রেখেছি কত, এর আগে আমি রাস্তাটার ক্ষেত্রফল বার করে রেখেছি 168 মাইনাস 12 মাইনাস 168 - 12 - 2x ইন্টু 14 - 2x। এইটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আর এখন আমি রাস্তার ক্ষেত্রফল পেলাম 69। তাহলে এই দুটো সমান অবশ্যই। তাহলে শর্তানুসারে 168 মাইনাস 12 - 2x 14 - 2x ইজিক্যাল টু 69। এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, 168 মাইনাস এটা গুণ করলে 168, আচ্ছা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 12 সঙ্গে 2x গুণ করলে 24x, আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস, প্লাসের সঙ্গে এটা গুণ করলে প্লাস 28x, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস 2x-এর সঙ্গে 2x গুণ করলে 4x² ইজিক্যাল টু 69। এক কাজ 168 কেটে গেল। এবার এটা বিয়োগ টিয়োগ করলে কত হবে, আচ্ছা এটা যোগ করলে 32, ও 32 আর 20 52, 52x মাইনাস 4x² ইজিক্যাল টু 69, বা 4x² মাইনাস 52x প্লাস 69 ইজিক্যাল টু 0। এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়ম কি, এই 69 এবং 4 এই দুটো গুণ করতে হবে। 69 এবং 4কে গুণ করে কত হবে, 6 9 4 9 36, 7 গুলো 3, 4 6 24 আর 3 27, 276। এবং 276কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাতে করে যোগ করে 52 মিলে যায়। আমি কি নিতে পারি 4x² মাইনাস অফ, আচ্ছা কত কত নেব, দেখবে 46, মোটামুটি 46, হ্যাঁ 46 মাইনাস 6। এই 46কে 6 দিয়ে গুণ করলে দেখো কত হয়, 636, 7 গুলো 3, 424, 7, হ্যাঁ হচ্ছে। এবং দেখো বিয়োগ করলে আবার ফের, ও সরি, হ্যাঁ যোগ করতে হবে, যোগ করলে দেখো 52 মিলে যাবে। তার মানে 52 জায়গায় আমরা নেব 46 যোগ 6 ইন্টু x। যারা মিডল টার্ম ভালো পারে এই জায়গাটা তারা ভালো পারবে, কারণ মিডল টার্ম না শেখাতে গেলে এগুলো বোঝা মুশকিল। আচ্ছা এটা তাহলে কী হবে, 4x² মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই, 2x কমন নিই, তাহলে 2x কমন নিলে 2x থাকবে মাইনাস 23। এখান থেকে 2 কমন নাও, তাহলে x মাইনাস, সরি 2x, 3 কমন যাবে, 3x, 3 কমন যাবে, তাহলে 2x মাইনাস 23 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, বা 2x মাইনাস 23 ইন্টু 2x মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখন
দুটো ফ্যাক্টরের গুণফল 0, তাহলে আমরা সেই হয় এবং অথবা হয় হয় 2x - 3 = 0 অথবা 2x - 23 = 0। এই তো ছিল, আরেকবার দেখি নিই। 2x - 23, 2x - 3, ঠিক আছে। বা এখান থেকে পাওয়া যায় 2x = 3 বা x = 3/2। এখান থেকে কী পাওয়া যাবে, বা2x = 23 বা x = 23/2, 23/2। তার মানে এক্সের দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 3/2 মানে 1.5, আর এটা মোটামুটি 11.5। এখন আমাদের যে বাগানের কথা বলেছিল, সেই বাগানটা ছিল প্রস্থে 12 মিটার এবং দৈর্ঘ্যে ছিল 14 মিটার। ভালো করে বুঝতে হবে। এর ভেতরে কি 11.5 বা 11 মিটার চওড়া কি রাস্তা হওয়া সম্ভব? রাস্তা চওড়া হলে কতটুকু? খুব অল্প চওড়া রাস্তা হবে, এরকম অল্প চওড়া রাস্তা হবে, 1 মিটার 2 মিটার রাস্তা চওড়া হবে। কিন্তু আমি বলছি 11 মিটার চওড়া, এই যে মোটামুটি এর কাছাকাছি, এই যে প্রস্থ তার কাছাকাছি মোটা রাস্তা হওয়া সম্ভব না। তার মানে x = 11/2, এই মাপ মানে এই এতটা রাস্তার বেদ হওয়া সম্ভব নয়। এক্সের ভ্যালু ওই 23.2, এই মানটা নেওয়া যাবে না। আমি ভাষায় লিখছি সুন্দর করে, যেহেতু বাগানের প্রস্থ 12 মিটার, তাই এর ভিতরে 11.5 মিটার চওড়া রাস্তা সম্ভব না। অতএব x = 23/2 সমান 11.5, এই মান গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। অতএব x এর কোন মানটা নিতে হবে? x = 3/2। অতএব বাগানের ভিতরের রাস্তাটি ভিতরের রাস্তাটি 3/2 সমান 1.5 মিটার চওড়া ছিল। কমপ্লিট অঙ্কটা।